গ্রুপে সারা দিবে যাতে করে ঢোকা যায়। না 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 না, সকলের জন্য একটা না লিংক না ইয়াই করতে থাকবে। হবে। তোমার পাসওয়ার্ড এবং আইডি নাম্বার একটাই থাকবে, সবাই পার্সোনালি এটা টাইপিং করে তোমার জয়েন দিতে হবে, বুঝছো? আচ্ছা ফেসবুকে কি বা পেজে কি দেওয়া যাবে না? দেওয়া হবে না লিংক এবং পেজ থেকে ঢোকা যায় সরাসরি? ওইটা তো তোমার সরাসরি দেয়াই দিছে, স্যাররা তো নোটিশে দেয়াই দিল তোমার আইডি নাম্বার আরে এবং এটা তো কোনো পাসওয়ার্ড। কঠিন কাজ না, শুধু ওই যে লিংক যে আইডিটা দিবে আমাদের জন্য তো কঠিন অবশ্যই না, আমি বলি আমাদের জন্য তো কঠিন না, কিন্তু কিছু কিছু মানুষের জন্য অনেক কঠিন, যারা সঠিকভাবে ইয়া করতে পারে না, ঢোকাতে পারে না। অনেকের জন্য কঠিন হচ্ছে যে বিষয়টা আমি লক্ষ্য করছি, আমাদের এই মিটিং এ জয়েন দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করতেছে এবং জয়েন হচ্ছে, কিন্তু তার যে অডিও সিস্টেম, সে আমাদের কথা শুনতে পাচ্ছে কিন্তু আমরা তার কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, সে কিন্তু তার মাইক্রোফোন যে ব্যাপার স্যাপারটা নিয়ে এরকম অনেকের সমস্যা হচ্ছে। আর ওই যে ওইখানে দেখা ইয়া থাকে না, ওয়াইফাই এন্ড আমার সেলুলার মতো- ডাটা, এই বিষয়টি বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ওইখানে প্রথম আমার প্রথম জয়েনের সময় এটা দিতে হয় যে তুমি কি তোমার কোন অডিওতে শুনতে চাও, এটা কিন্তু এখানে সিলেক্ট করতে হয়। ঠিক আছে, তো ওইটা বুঝতেছে না, এই জন্য একটু আগে রিমি দেখলাম আমাদের এখানে জয়েন দিছিল এবং সে অনেক দুঃখের সাথে দেখলাম গ্রুপের মধ্যে একটা পোস্ট দিছে যে নাজমুল, পপি, আসগর এদের কথা শুনতে পারতেছি কিন্তু তারা আমার কথা শুনে না এবং সবাই দেখে ভালো লাগলো, কিন্তু সে তো তার মাইক্রোফোন দিয়ে সেভাবে জয়েন দিতে পারে নাই, এই জন্যই তো আমরা তারা শুনতে পারি নাই। করতে পারে। এই যে এই বিষয়, আর ইউটিউবে যে তো 5 মিনিট একটা ভিডিও ওটাতে সব পারে ওই ভিডিওতে যে 5 মিনিট ভিডিওতে সব বুঝতে যায়। আসলে আজকে বাংলাদেশ বা বাঙালিদের কত সুবিধা পাচ্ছে সেটা তো বুঝে না। ইউটিউবে সার্চ দিলে তো জুমের কিভাবে চালাতে হয় বা গুগল মিট কিভাবে চালাতে হয়, তো সকল ধরনের সাথে সাথে এখানে চলে আসবে, সলিউশন গুলো চলে আসবে। ওইগুলো নিয়ে তোমার সবাই এটা তো করে না। এই সহজ নিয়ম আমার মতো অজ্ঞ মানুষের যদি মনে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশের কোনো মানুষ আর বসে দেখার মতো না। আমি আমার মতো অজ্ঞ মানুষের প্রতি আমার নিজের মতো করে করতে পারছি, তো কেউ তো না আপনি তাহলে স্বীকার করেছেন আপনি অজ্ঞ। তুমি অজ্ঞ এটা তুমি কে বলে আমার জায়গা মানে পপি ওই অজ্ঞ বলে নাই, পপি বলছে আমি আইটি সেক্টরে কিছুটা দুর্বল, উনি ওই যে শিক্ষা খাতে বা অন্যদিকে বলে না, আইটি সেক্টরে আমি একটু দুর্বল, মানে যে কারিকুলাম গুলা রয়েছে এগুলা ব্যবহার একটু কম করি। হ্যাঁ হ্যাঁ, তাও নিচে আন্ডারলাইন করে দেবেন, কপি আন্ডারলাইন করে দেবেন যে আইটি সেক্টরে আমি অজ্ঞ। হ্যাঁ, আমি তো বুঝলাম না, সব জায়গায় কথা আর বল ধরো তোমরা কি করবো বুঝি না। আচ্ছা আচ্ছা পপি ক্লাস শুরু করো। আমরা কারা কারা জয়েন হয়েছি? হ্যাঁ অনেকে জয়েন হয়েছি, পপি অনেক মানুষই দেখা যাচ্ছে জয়েনে। পপি শুরু করো। দশজন আছে না? Next. যাই হোক, হইতেছে, জয়েন হইতেছে। এটা না, এখানে ক্লাস শুরু করার আগে একটা কথা বলে রাখি যে যদিও আমি অজ্ঞ ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করি আমার কাছে আমার নিজের দ্বারা আমি যেন সম্পূর্ণ করতে পারি, তো কেউ যেন হেল্প না লাগে। এজন্যই তুমি সবচেয়ে ভালো পারো বন্ধু। এই কপি কিন্তু আইটি সেক্টরে আগে অজ্ঞ ছিল, কিন্তু এখন কিন্তু যেহেতু সে নিচে নিচে ঢুকতে পারছে, এত কিছু করতে পারছে, সেহেতু সে এখন দক্ষ না, এখন কিন্তু সে দক্ষ। সুবর্ণা, ঠিক আছে? সুবর্ণা, আমি তো বলার কিছু নেই। সুবর্ণা আপনি, না, আমি সেটা বলিনি। সুবর্ণা আপনি যে সার্টিফিকেট দিচ্ছেন আপনার বান্ধবীকে, আজকে কিন্তু আপনার গান বলতে হবে, আপনি আপনার চেষ্টা করেন, আপনার বান্ধবী পারে এটা আমরা বুঝছি। এই, সেটা আমার তো নিয়ে কোনো কথা হবে না। কথা হবে না, যে কইলেন যে একটু আগে সার্টিফিকেট দিতেছেন বান্ধবীরে। তো হ্যাঁ সাপোর্ট দিতে দিবে ওই দিবে ওই ক্লাস ডাক্তার একটা ক্লাস শুরু করে দেওয়া যায়, কিন্তু সার্টিফিকেট তো ও তো আমরা বলছে না যে আমরা সার্টিফিকেট দিব। আর পপি, তো দিতেই পারে। হ্যাঁ পপি কালকে সাপোর্ট, আরে মেয়ে বান্ধবী মেয়ের জন্য কাটতে হ্যাঁ কালকে পপি তুমি চালাই দিছিলা, সুবর্ণাটা আজকে হবে না, আজকে ক্লাসের পরে ইনশাআল্লাহ শুনবো আমরা, রেডি? আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসে আসি, অনেকেই জয়েন হয়েছে। হ্যাঁ। কথা না বলে ক্লাস করি। পপি আচ্ছা, তো আমরা আমাদের ক্লাস শুরু করতে যাই, আমি ক্লাস শেষ করি, তারপর কি জানি পদ্ম ফুল আবার নীলডা, তাকে তো আমরা চিনিও না, কে সেই ব্যক্তি? না উনি আমাদের নীরব দর্শক, উনি অনেক সবসময় থাকেন, আমি দেখছি। নাজমুল, হ্যাঁ ওনাকে ধন্যবাদ জানাই, কন্টিনিউ উনি থাকেন, কিন্তু আমরা এই যে অনেকেই আছে ওনাদের নামগুলো আমরা চিনি না, অনেকেই চিনি না, কিন্তু ওনাদেরকে একটু জানি না, পরিচয় দিলে ভালো হইতো, আমরা অনেকেই চিনতে পারি না, অনেকেই জয়েন থাকে প্রত্যেকদিন, আমরা তো ফ্রেন্ড, ঠিক আছে, যদি আপত্তি না থাকে অনেকেই ইয়া দিবে, একটু পরিচিত হতে পারে, আমাদের পরিচয় দিবে। এখন ক্লাস শুরু করা যেতে পারে। পপি। আচ্ছা, আমার ক্লাস নাজমুল হচ্ছে কোহিনূর। কোহিনূর, হ্যাঁ কোহিনূর।
শুনছি শুনছি। তুহিনুর। তাহলে আপনার নামটা দিলেই তো ভালো হইতো, নীলপদ্ম কেন? হ্যাঁ, এটা আসলে নিকনেম দেওয়া রাখে অনেকেই, বিশেষ করে মেয়েরা এটা করে যে আরে, তাদের না তো বুদ্ধি হাতে, ঠিক তুহিনুর আছে? সাবধান। কই? নাদিসা কিন্তু ভারতের আশেপাশে। সাবধানের কিছু নেই, তোমাদের যে ঝগড়া শুনতেছি আর হাসতেছি একা একা। তোরা তো হাসতেছি সাপোর্ট দেওয়ার লাগা কি কোন প্রক্রিয়া একা একা সাধনার কারণ হাসতেছে কি? কেন? আমাদের না, যখন শোনো, আমি কি বলবো? শোনো, শোনো। বন্ধু, আমি যত প্রক্রিয়া জনদরদি কাজ সাপোর্ট দেওয়ার কারণ কি? মানবতা, বন্ধু শোনো, আমি আরে একটা শুনতেছো কথা বলি, একা? যত আমি শোনো, আমি একটা কথা বলি, আমি যত মানে মানবদরদি বা জনদরদি যত মানে মহৎ কাজ করি না কেন, কিন্তু আমি নির্বাচন করলে কখনো একটা ভোট পাবো না। শাহাদাত, এটা আমি ভালো করে পপি, জানি। পপি আমাদের আরে শোনো, কপি আর নাজমলের ঝগড়া শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছি, এটা কিছু মনে হয় না, আর ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে নীলপদ্ম। আমার 4 বছর বয়স হচ্ছে এখনো বাকি ক্লাসে ছিল। চলে যায়। আমরা ভাই, আমাদের ক্লাসে পপি চলে যায়, পপি ক্লাসে পপি যাবো, পপি তারপর পপি আমরা দেখি। পপি শুনেন, আমরা ক্লাস শুরু করেন, হ্যাঁ। ক্লাসে যাওয়ার আগে আমাদের শাহাদাত কিছু একটা বলতে চাইতেছিল, ওনার কথাটা শুনে আমরা ক্লাসে যাই। শাহাদাত, আপনি শুনতে পারলে বলেন। হুম। হ্যাঁ, শুনতে তারপর বলেন। পাচ্ছি। জি বলেন। কপি এবং নাজমুর খুব সুন্দরভাবে কাজগুলো রানিং করতেছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুক্রিয়া। চেষ্টা করি সবগুলা ক্লাসেই থাকার জন্য, অ্যাটেন্ড করি। সবগুলা বিষয় খুব ভালোভাবে নোট করতেছি এবং মাথায় মাথায় জমা রাখতেছি যেন ঠিক সময় কাজগুলো গাইতে পারি। আর হচ্ছে এখানে যারা ফেক নেম ব্যবহার করতেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের রিয়েল নেম ব্যবহার করেন। এটা ফেসবুক না, এটা হচ্ছে জুম অ্যাপস। আর আপনাদের যখন আমাদের পরীক্ষা হবে তখন কিন্তু অরিজিনাল নামটা শো করতে হবে। ইয়েস। হ্যাঁ, হুম, নিকনেমও কিন্তু ঠিক, এটা ঠিক। আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। সো এই বিষয়টা মাথায় রাখি ইনশাআল্লাহ সবাই। আর হচ্ছে সবাইকে স্বাগতম এবং সবাই ভালোভাবে প্রিপারেশন নিবা, এটাই প্রত্যাশা করি এবং আমার জন্য সবাই দোয়া করবো। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ আজগরকেও, পপি এবং নাজমুলকে। ধন্যবাদ শাহাদাত, ধন্যবাদ জি, শাহাদাত আপনাকে আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ ধন্যবাদ তথ্য দেওয়ার বন্ধু। জন্য। পপি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আমার যে কোর্স ইকোনমিক হিস্ট্রি অফ বাংলাদেশ বা মুসলিম মুসলিম ইকোনমিক হিস্ট্রি অফ বাংলাদেশ, সরি আমার মাথা Sorry, বাংলাদেশ না। বলতেছে না, সরি দেখো। সেটা হচ্ছে যে ইসলামের অর্থনৈতিক ইতিহাস, আরে হিস্ট্রি অফ বলতেছি ইসলাম। আস্তে, আরে বলতে আমার মাথা মানে পুরো হ্যাং হয়ে গেছে আজকে। আচ্ছা পপি, আরেকটু ডিস্টার্ব করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহাদাত, বলেন, সমস্যা নাই। গুরুত্বপূর্ণ বলো। ইনফরমেশন জানার ছিল। এটা হচ্ছে আমি তো নারায়ণগঞ্জ আছি আমার একটা জরুরি কাজে। তো আমি আগামী 1 মাসের মধ্যে ময়মনসিংহ মুভ করতে পারবো। এখন আমার সাথে কোনো পেপারস নাই, রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড। এক্ষেত্রে যখন পরীক্ষা হবে তখন কি এগুলো শো করতে হবে কি? হ্যাঁ, এগুলো show করতে হবে। শো করতে হবে, কারণ ওরা ওই যে ঠিক স্ক্রিনশট দিয়ে এইভাবে শো করতে হবে, সবাইকে দেখাতে হবে, এইভাবে দেখাতে হবে, এভাবে যে ধরে দেখাতে হবে যে এটা শাহাদাত, আমরা শাহাদাত আপনি এগুলা কুরিয়ার মাধ্যমে আপনার বাড়ি থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারেন। কুরিয়ার সার্ভিস, অথবা আপনি ইচ্ছা করলে তো আপনি একদিনের জন্য আয়সা হয়তো বা নেওয়ার চেষ্টা করেন, কারণ লাগবে ওটা। বা রাখবে। কুরিয়ারে নিতে আমি যে পারলে প্রক্রিয়া বললাম সবাই দেখেন, এই যে এভাবে ধরে দেখাতে হবে যে আমি, এরপরে এই যে এটা আবার আপনার স্ক্রিনশট হবে এভাবে ধরার পরে, ঠিক আছে? স্ক্রিনশটে দিয়ে এটা পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়। ও আচ্ছা, ধন্যবাদ। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। তাহলে ইনশাআল্লাহ আমি সেইভাবে ব্যবস্থা নিব। আর ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। পপি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আমার কোর্সের দিকে চলে যাচ্ছি, কারণ কত হয়েছে কি জানেন, আমি কোনো একটা কোর্স বা কোনো একটা স্টাডি নিয়ে যদি শুরু করি, যদি মানে শুরুতে আমার মাথার মধ্যে হালকা একটু চলে যায়, তার ফলে দেখা গেছে মানে পুরোটা ক্লাস বা পুরোটা সময় আমার ওভার হয়ে যায়। তো আমি প্রথম সাবজেক্ট একটু মানে কনফিউজ ছিলাম, আই এম রিয়েলি সরি, কারণ কখনোই বলতে হয় না, তবে আজকে কি বলে মানে হয়ে গেল। তো আবার আমি এখন বলে দিচ্ছি যে আমাদের যে আজকে কোর্স যেটা হলো, আর নাম বাংলা হলো, ইকোনমিক হিস্ট্রি অফ ইসলাম। বলতেছি ইসলামের অর্থনৈতিক ইতিহাস। আরে আজকে আমার কি হয়েছে এগুলো বুঝতেছি না। আর আমাদের সাবজেক্ট নেম ইকোনমিক হিস্ট্রি অফ ইসলাম বা ইকোনমিক হিস্ট্রি অফ ইসলাম, যার তোকে তারা আর কিছু নাই, রিল্যাক্সে বলো, রিল্যাক্স। 24, 16, 11। তো আমার আজকের কোর্সের প্রায় ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমার প্রিভিয়াস ফ্রেন্ড
অ্যানালাইসিস করে গেছেন। তো আমি আমার যে অধ্যায়, ওই অধ্যায় নিয়ে আমি এখন আলোচনা করব। আমার অধ্যায়ের নাম হলো ব্যাংকিং ব্যবস্থা, হুন্ডি, ইসলামী ব্যাংকিং এবং ইসলামী বীমা। তো আমরা সর্বপ্রথম, যেহেতু আমরা আমাদের টপিক আছে যে ব্যাংকিং ব্যবস্থা কি, তো আমরা আগে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। মানে ব্যাংক বলতে কি বোঝায়? আসলে আমরা ব্যাংক বলতে মূলত আমরা অনেকই ধারণা হয় যে আমাদের এখানে অনেক টাকা জমানো হয় বা এখান থেকে ঋণ দেওয়া হয় বা আমরা উঠে নিয়ে আসি বা আমাদের নিরাপত্তার জন্য রাখি, আমরা যা সেটাই জানি। আসলে কিন্তু সংজ্ঞাটা আমাদের একটু মানে ডিফারেন্ট হতে পারে। তাই আমি সর্বপ্রথম ব্যাংক বলতে কি বোঝায় তার সংজ্ঞা দিতে যাচ্ছি। সাধারণত ব্যাংক বলতে বোঝায় এমন একটি প্রতিষ্ঠানকে যেখানে আর্থিক লেনদেনের সম্ভার সম্পন্ন হয় বা যেখানে আর্থিক লেনদেন নিয়ে তার কর্ম পরিচালিত হয়, তাকে বলা হয় ব্যাংক। তবে মনে হচ্ছে যে ব্যাংক সম্পর্কে যদি কেউ কোনো ধারণা না থাকে, তো এখান থেকে আপনারা মোটামুটি একটু ধারণা নিতে পারবেন। তো আমি আবারও বলছি, ব্যাংক বলতে কি বোঝায়? ব্যাংক বলতে বোঝায় এমন এক প্রতিষ্ঠানকে যেখানে আর্থিক লেনদেন সম্পন্ন হয়, মানে অর্থের লেনদেন, মানে টাকা পয়সার লেনদেন যেখানে সম্পন্ন হয়, সেখানে সেই ব্যবস্থাপনাটাকে বলা হয় ব্যাংক ব্যবস্থাপনা। তো এখানে যেহেতু আমাদের ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা, তো ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার সূত্রপাত হয় কখন, আমি মানে সংক্ষিপ্ত আকারে এখানে উপস্থাপন করব। ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার সূত্রপাত হয় প্রথম আব্বাসী আমলে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সূত্রপাত হয় আব্বাসী আমলে। আর মূলত আমাদের ব্যাংক, যেহেতু আমরা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি, কিন্তু ব্যাংকে যে আমাদের অর্থটা রাখা হয়, সেই অর্থটা মানে অর্থ মানে টাকা বা মুদ্রা, সেটা কি কে আবিষ্কার করছে সেটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। সো ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সূত্রপাত হওয়ার পর উমাইয়া খলিফা আব্দুল মালিক তিনি সর্বপ্রথম স্বর্ণমুদ্রা না, তিনি স্বতন্ত্র মুদ্রা চালু করেন। আর এই স্বতন্ত্র মুদ্রাই মূলত ব্যাংকিং ব্যবস্থার ব্যাংকিং ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়ে আসছে এই তৎকালীন সময়ে। তো এখানে আমাদের একটা প্রশ্ন আছে যে আব্দুল মালিক প্রবর্তিত মুদ্রাটির নাম। আসলে আমরা দিনারকে আমরা এগোবো, যেহেতু তিনি স্বতন্ত্র মুদ্রা বলতে এখানে দিনার এবং দিরহামকেই নির্দেশ করা হয়। তো দিনার হলো স্বর্ণ মুদ্রা, দিরহাম হলো সাবির খায় নাও। রূপ্য মুদ্রা। তো এখানে একটা কোয়েশ্চন যে আসলে আব্দুল মালিক প্রবর্তিত মুদ্রাটির নাম কি? আমরা কিন্তু অনেকেই দিনার দিচ্ছি, আবার অনেকে দিরহাম দিচ্ছি, তো দুইটাই রাইট। কারণ কেননা উনি যে মানে মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেন সেটা মূলত স্বতন্ত্র মুদ্রা। স্বতন্ত্র মানে মানে এখানে দুইটাই তিনি মূলত আলাদা আলাদা, মানে দিরহাম এবং দিনার দুইটাই উনি তৈরি করছেন। সেই জন্য আমরা দিরহাম দিলেও হবে, এক দিনার মিনিট দিলেও হবে। এক মিনিট আমি বলছি, দিনার দিলে যত আমার মনে হচ্ছে যে 80% সম্ভাবনা রয়েছে, কারণ দিনার যেহেতু আগে তৈরি করা হয়েছে, সেহেতু আমরা দিনারকেই করি, হ্যাঁ, আমি কিন্তু অ্যাকচুয়ালি সেটাই অগ্রাধিকার বলছি। দিই। আমি সেটাই বলছি যে দিনার দিরহাম দুটোই রাইট। তো আমরা যেটা দিই সেটাই হবে। যদি একজনের আবার যদি আমাদের মতো আবার বার্গেনিং করার মতো হয়, তাহলে তো ওইটা নিয়ে একটু ঝামেলা করবে। আর যদি আমাদের মতো না হয়, তো দুইটাকে কারেক্ট করে নেবে। তো ক্লিয়ার? জি জি জি, আপনি তো শুরু করেন। আমরা দেখবো যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সর্বপ্রথম যাত্রা শুরু করে মূলত 1963 খ্রিস্টাব্দে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার যাত্রা শুরু করে মূলত 1963 খ্রিস্টাব্দে। আর এটি মূলত সর্বপ্রথম যাত্রা শুরুকালে মানে এটি সর্বপ্রথম গঠন করা হয় মিশরে। আর মিশরে যে সর্বপ্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, সেই ব্যাংকটাকে মূলত মিট জামার ব্যাংক হিসেবে আখ্যায়িত করা হয়। ইসলামী ব্যাংকটা মূলত মানে সর্বপ্রথম ইসলামী ব্যাংক যেটা বলা হয় সেটা হলো মিট জামার ব্যাংক। তো এই আবার যদি এরকম এরকম কোশ্চেন করবে না, তো টাকা ওইটা আমি বাদ দিয়ে দিলাম, মানে তার প্রতিষ্ঠাতাকে। তো যদি আপনাদের মানে এক্সট্রা জানার দরকার থাকে, তো আমি বলে দিচ্ছি। মিট জামার ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর আহমদ আল নাজ্জার। ডক্টর আহমদ আল নাজ্জার। এখন আমরা চলে যাচ্ছি যে ইসলামিক যে সংস্থাগুলো আছে, মানে আঞ্চলিক যে সংস্থা আছে, সেই সংস্থার দিকে। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন যে ওআইসি। ওআইসির সদর দপ্তর মূলত জেদ্দায়। আর ওআইসির পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আর এখন বর্তমানে ওটাকে মিনিং করা হয়েছে বা একটু সামান্য একটু পরিবর্তন করে ওটার নাম চেঞ্জ করা হয়েছে যে ইসলাম অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স।
বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যা দেখায় যায় সেটা হবে কিন্তু নিউ ভার্সন হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। ইসলামী ব্যাংকের তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে ইসলামী ব্যাংকের পুনরূপ কি। আসলে ইসলামী ব্যাংক যে সংক্ষিপ্ত রূপ কি? ইসলামী ব্যাংকের সংক্ষিপ্ত রূপ হলো আইডিবি। আইডিবি এর পূর্ণরূপ হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির পূর্ণরূপ হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইসলামী ব্যাংকের সংক্ষিপ্ত রূপ হলো আইডিবি। ইসলামী ব্যাংক বাংলাদেশে বা ইসলামী ব্যাংক বা ইসলামী উন্নয়ন ব্যাংক, আমরা এতক্ষণ করছি ইসলামী ব্যাংক, এখন করবো ইসলামিক উন্নয়ন ব্যাংক। ইসলামিক উন্নয়ন ব্যাংক মূলত প্রতিষ্ঠিত হয় 1973 খ্রিস্টাব্দে। ইসলামিক উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1973 খ্রিস্টাব্দে। আর এরকম যদি কোয়েশ্চেন করে যে বাংলাদেশের প্রথম ইসলামিক ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের সর্বপ্রথম ইসলামিক ব্যাংক বা বাংলাদেশের ইসলামিক ব্যাংকের যাত্রা শুরু হয় কবে থেকে, তো আমরা নির্দ্বিধায় বলে দিব 1983 সাল থেকে। 1983 সাল থেকে বাংলাদেশে ইসলামিক ব্যাংকের যাত্রা শুরু হয়। আর ইসলামী ব্যাংক মূলত ইসলামী ব্যাংকিং ব্যবস্থার একটা সবচেয়ে মূল ধারণা হলো যে এখানে সুদমুক্ত লেনদেন, মানে এখানে যে আমরা টাকা পয়সার আদান প্রদান বা অর্থের আদান প্রদান করি মূলত এটা ছিল নির্দ্বিধায় সুদমুক্ত। কিন্তু ক্যাপ্টো বিশেষকৃত সুদ না, সেটা আমরা মুনাফা পাই। যেমন আমরা আমরা আল ওয়াদিয়া এবং আল মুদারাবা পদ্ধতি, মানে ইসলামী ব্যাংকে যে মানে ঋণ প্রদান করে যেটা আল ওয়াদিয়া এবং আল মুদারাবা পদ্ধতি, তো আল ওয়াদিয়া পদ্ধতি যেটা, সেটা মূলত আমাদের নিরাপত্তার জন্য যে অর্থটা রাখা হয় সেটাকে মূলত আল ওয়াদিয়া পদ্ধতি বলা হয়। আর আল মুদারাবা যেটা, সেটা আবার অনেকগুলো কাতে ব্যয় করা হয়, যেমন হজ, তারপর আমাদের সঞ্চয়, বিভিন্ন সঞ্চয়ের ব্যাংক, তারপর দেখা গেছে আমাদের আর্থিক উপার্জন বা অর্থ লাভের জন্য বিনিয়োগকারী হিসেবে ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা কিছু মানে ইসলামী ব্যাংক থেকে আমরা কিছু অর্থ পাই, সেটাকে আসলে সুদ বলা যায় না, যেটাকে বলা হয় ইন্টারেস্ট বা মুনাফা, যেটা আমরা আমাদের অর্থকে খাটিয়ে যে আমরা উদ্বৃত্ত পাই, সেটা আমরা ব্যাংক এবং ব্যাংক যে জাকাত প্রদান করে যা অর্থটা থাকে সেটা ব্যাংক এবং আমরা আমাদের মধ্যে শেয়ার করে নিই। সেটাই, এটা এক মিনিট আমি এই বিষয়ে সব একটু যুক্ত করতে চাচ্ছি। আপনি 2 মিনিট ইয়া করেন যে আসলে ইসলামিক ব্যাংক মূলত কিভাবে অর্থ উপার্জন করে, এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ইসলামিক ব্যাংকগুলা কিভাবে অর্থ উপার্জন করে থাকে বৈধ পন্থায়, সেটি হচ্ছে যে আমরা যখন ধরো আমরা সবাই, আমি বা পার্সোনালি 20,000 টাকা দিলাম একটা কোনো ইসলামিক ব্যাংকের এজেন্সিকে, তো উনি এই টাকাটা নিয়ে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে যে মুশারাকা, আমরা যেটা মুশারাকা করেছিলাম যে 2 বা ততোধিক ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে যে অর্থ উৎপাদিত হয় সেগুলি হচ্ছে ওই মুশারাকা। এই মুশারাকা পদ্ধতিতে বাংলাদেশ ইসলামী ব্যাংক গুলা পরিচালিত হচ্ছে। যেমন ধরেন হাউজিং সিস্টেমে আমাদের টাকাটা নেওয়া হয়, যেমন একটা হাউস, আমাদের টাকাটা নিয়ে একটা হাউস কিনলো, এরকম সবার এরকম যত গ্রাহক আছে এবং ধরেন 50 জন গ্রাহকের কাছ থেকে 50 লাখ টাকা নিল, নেওয়ার পরে একটা হাউজিং মানে একটা বাড়ি কিনলো, বাড়ি থেকে তারা মাসে মাসে ভাড়া দিবে, ভাড়া দিলে ভাড়ার যে টাকাটা থাকে অবশ্যই টাকাটা পাবে ভাড়ার। ওই টাকা দেওয়ার পরে যে আমি কিন্তু জাস্ট আমি সেটাই বলছি, কিন্তু এখানে আমি একটু বুঝা দিচ্ছি আর কি, বিষয়টা বুঝা দিচ্ছি। হ্যাঁ বুঝা দিচ্ছি বিষয়টা। আমি আপনি বলছেন এটা আমি বিশ্বাস করতেছি এবং ঠিকই আছে না, আমি একটা বলতে চাচ্ছি যে এটা কিভাবে আসলে অর্থ লেনদেনটা হয়। এটা হচ্ছে যে এত লং টার্ম যদি আপনি একটা ব্যাখ্যা নিতে চান, 2 মিনিট ঠিক আছে, এই বিষয়টা জানার বিষয় আছে, এটা অনেকে জানে না যে ইসলামী ব্যাংক কিভাবে অর্থ উপার্জন করে থাকে। এটা আমি এই বিষয় সম্পর্কে একদম বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তো সেই জন্য আর কি বলছি, আর তা না হলে বললাম না ভাই। আমার মনে হয় না কেউ ইসলামী ব্যাংক থেকে অর্থ লেনদেন করেনি মনে হয়। তো যাই হোক, তো তারা কি করে এই যে টাকাটা পাচ্ছে। আচ্ছা আচ্ছা পপি শুনেন, নাজমুল একটু বলতে চাচ্ছে, একটু চালু করে বইলা ফেলাক, যেহেতু বলতে চাচ্ছে সে বলে। আপনারা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, নাজমুল একটু চালু করেন। হ্যাঁ, যে যখন 50 লাখ টাকা দিয়ে আমরা এই যে ইয়া করলাম, ওই বাড়িটা কিনলাম, বাড়িটা কেনার পরে যে সবকিছু খরচের পরে যে আয়টা হবে এই বাড়ির, এই আয়টা একটা নির্দিষ্ট অঙ্ক ধরা হবে। যদি 1 লাখ টাকা আয় থাকে, এই 1 লাখ টাকা 50 জন মানুষকে ভাগ করে দেওয়া হবে তাদের টাকা অনুযায়ী। যেমন সে 20,000 টাকা দিছে, এখন সবাই তো 50 লাখ টাকা 1 লাখ করে দেয়নি, কেউ 20,000, কেউ 30,000, কেউ
60,000 বেশি দিয়েছে অনেকে। তো এই টাকা অনুযায়ী তারা একটা অংশ নির্ধারণ করবে যে এত অংশ টাকা পরিমাণে সে পাচ্ছে। এই মুনাফাটা বর্তমানে বাংলাদেশে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। ওকে পপি। থ্যাংক ইউ এত তাড়াহুড়া করে শেষ করার জন্য। পপি আচ্ছা, আমি আমার টপিকে চলে যাচ্ছি। তো আমি যে ইসলামী ব্যাংকের যে বৈশিষ্ট্য ওটা মোটামুটি আলোচনা করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি যে ইসলামী ব্যাংক মানে কিভাবে মূলত তার বৈশিষ্ট্য কি, ইসলামী ব্যাংকের মূল বৈশিষ্ট্য কি। ইসলামী ব্যাংকের মূল বৈশিষ্ট্য ঘুরে প্রায় একই কথা, যে এটি মূলত ইসলামী শরীয়ত ভিত্তিক একটি ব্যাংক। এখানে একটি সুদমুক্ত লেনদেন ব্যবস্থা পরিচালিত হয়। আর ইসলামী ব্যাংক মূলত কিসের ভিত্তিতে গ্রাহকদের সাথে সম্পর্ক স্থাপন করে? ইসলামিক ব্যাংক মূলত অংশীদারিত্বের ভিত্তিতে মানে মুশারাকার ভিত্তিতে গ্রাহকদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আর ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকালে একটি সুপারভাইজারি বোর্ড গঠন করা হয়। ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠাকালে একটি সুপারভাইজারি বোর্ড গঠন করা হয় 5 থেকে 7 সদস্য বিশিষ্ট। এই 5 থেকে 7 সদস্য বিশিষ্ট সুপারভাইজারি বোর্ড মূলত এই ইসলামী ব্যাংকের যে কার্যপ্রণালী তা তদারকি করেন। আর আর যদি আমরা এরকম কোয়েশ্চেন আসে যে ইসলামী ব্যাংকের কার্যাবলী তদারকি করে কে, বা আমরা কিন্তু নির্দ্বিধায় একজনকে বলবো না, তো আমরা এটাই বলবো যে শরিয়া ভিত্তিক সুপারভাইজারি বোর্ড ইসলামী ব্যাংকের কার্যাবলী তদারকি করেন। আর আমরা সংখ্যাটা নিশ্চয়ই আমরা বলে দিচ্ছি, মনে আছে যে 5 থেকে 7 জন ব্যক্তিকে নিয়ে ইসলামী সুপারভাইজারি বোর্ড গঠন করা হয়। ইসলামী ব্যাংক বিনিয়োগ পদ্ধতি সমূহ। ইসলামী ব্যাংক মূলত বিনিয়োগ করে মূলত 4টি পর্যায়ে, যেমন বাই মুআদ্দাম, বাই সালাম, বাই মুবারা, ইস্তিসানা। তো আমরা ওইটা না যাই, আমরা চলে আসলে সেটাতে চলে যায় যে আমি কিছুক্ষণ আগে বলছি যে ইসলামী ব্যাংক কিভাবে আমানত গ্রহণ করে। আমানত গ্রহণটাই জাস্ট আমাদের জানলে হবে যে 2টি পদ্ধতিতে আমানত গ্রহণ করে। এক হলো আল ওয়াদিয়া পদ্ধতি, আর একটা হলো মুদারাবা পদ্ধতি। তো আল ওয়াদিয়া পদ্ধতিটা হলো আমাদের যে অর্থ আছে, যেটা আমরা সুদ পাবো না, কিন্তু আমাদের অর্থটা আমাদের নিরাপদে রাখার জন্য আমরা ব্যাংকে জমা রাখবো, সেটাই হলো আল ওয়াদিয়া পদ্ধতি। আর আল মুদারাবা পদ্ধতি মূলত আমরা আমাদের এই অর্থ থেকে কিছু অর্থ উপার্জন করব, এমনকি দেখা গেছে আমাদের হজে যাব বা বিভিন্ন সঞ্চয়ী বন্ড চাষে বাদ দেন মোহর বা বিভিন্ন একটা আমাদের টাকাগুলা দিয়ে যাতে ইন্টারেস্ট আসে, সেই অনুযায়ী টাকা জমা রাখাকে মূলত বাই মুদারাবা বলা হয় বা মুদারাবা পদ্ধতি বলা হয়। তো আপনাদের ধারণা হয়ে গেছে। তো এখন আরেকটা কথা, যে একটা প্রশ্ন আছে যে আমানত শব্দের অর্থ কি, এটা আমরা সবাই জানি। তো আবার আমি বলে দিচ্ছি, আমানত শব্দের অর্থ নিরাপত্তা। আমানত আমরা একটা জানি যে আমানত মানে কারোর কাছে কোনো একটা জিনিস রাখা, যে সেফলি রাখা। আসলে ওইটা যদি একটা এক্সাক্ট একটা আনসার আছে, সেটা কিন্তু আমাদের মাথায় নেই। তো আমি ওটা বলে দিচ্ছি, আমানত শব্দের অর্থ নিরাপত্তা। আমানত শব্দের অর্থ নিরাপত্তা। আর এরকম কোয়েশ্চেন আসে যে আসলে মুদারাবা পদ্ধতিকে, মুদারাবা বলতে মূলত বোঝানো হয় এক ধরনের ব্যবসায়িক চুক্তি। মুদারাবা বলতে বোঝানো হয় এটি এক ধরনের ব্যবসায়িক চুক্তি। মুশারাকা কি? এখন আমরা বলবো মুশারাকা কি। মুশারাকা হলো দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশীদারিত্বমূলক যে কারবার ব্যবস্থা পরিচালনা করে, সেটাকে বলা হয় মুশারাকা পদ্ধতি। 2 বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান শরীয়তসম্মত অংশীদারিত্বমূলক বা অংশীদারের ভিত্তিতে যে কারবার ব্যবস্থা বা লেনদেন পরিচালনা করে, সেটাকে মূলত বাই মুশারাকা পদ্ধতি বা বাই মুশারাকা বলা হয় বা মুশারাকা বলা হয়। তো আমরা এখানে দেখা গেছে মূলত আমরা বিভিন্ন তথ্য দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে আছে কি হুন্ডি এবং বীমা। তো হুন্ডি এবং বীমা নিয়ে কিছু তথ্য দিতে যাচ্ছে। আসলে বীমা কি? বীমার আরবি প্রতিশব্দ হলো তাকাফুল। বীমার আরবি প্রতিশব্দ হলো তাকাফুল। আর আমরা আগে একটা কোয়েশ্চেন হয়তো আমরা সলভ করছি যে ইসলামী বীমা কত প্রকার। তো আমরা ইসলামী বীমা আমরা অ্যাকচুয়ালি দেখছি যে ইসলামী বীমা 2 প্রকার। আসলে আমি কিন্তু ওই জিনিসটাকে আমি এক্সামে কিন্তু আমি সেটা দেই না, আমি 3 প্রকারে দিয়েছি। কারণ আমি এক জায়গায় পাইছি ইসলামী বীমা 3 প্রকার, আর এক জায়গায় পাইছি ইসলামী বীমা 3 ধরনের। যেমন
লাইফ টাকাফুল, জেনারেল টাকাফুল এবং সোশ্যাল টাকাফুল। যেহেতু টাকাফুল তো বীমা, তাহলে তিনটা আমি অর্থ পাইছি, সো আমি দুইটা কি জন্য দেবো? কারণ দুইটা যে একজাক্ট ক্লিয়ার এরকম কোনো আমি ইনফরমেশন পাই নাই, যার জন্য আমি নিজেও দেই নাই। তো আপনারা আপনাদের অভিমত, ওই দুটি ব্যবহার করতে পারেন, তিনটে ব্যবহার করতে পারেন। তিনটের যে নাম আমি সেটা বলে দিচ্ছি আবারও, যেমন লাইফ টাকাফুল, সোশ্যাল জেনারেল টাকাফুল এবং সোশ্যাল টাকাফুল। তো কোথায় প্রথম ইসলামী বীমা চালু হয়? ইসলামী বীমা চালু হয় ইসলামী বীমা কখন চালু হয়? ইসলামী বীমার যাত্রা শুরু করে 1979 সালে। ইসলামী বীমার যাত্রা শুরু করে 1979 সালে। পৃথিবীতে প্রথম আধুনিক বীমা ব্যবস্থা চালু হয় 1705 খ্রিস্টাব্দে। কারণ এটা অনেক প্রাচীন একটা পদ্ধতি, যেটা কিনা আমাদের আগে কোনো একজ্যাক্ট ধারণা ছিল না। তো আমার হয়তো এই ধারণাটা ছিল না, আমি আজকে হয়তো কিছুক্ষণ সময় আগে পরে আমি দেখলাম যে আসলে মানে আমি শুধু জানতাম যে 1979 সালে ইসলামী বীমা চালু হয়, কিন্তু দেখলাম যে না, ওইটা প্রাচীনকাল থেকে এর যাত্রা ছিল। যেমন 1705 সালে এটি মানে পৃথিবীতে প্রথম আধুনিক বীমা হিসাবে মানে লন্ডনে চালু হয়। লন্ডনে সর্বপ্রথম এই ইসলামী বীমা বা টাকাফুলের জন্ম। তো এরকম প্রশ্ন আসতে পারে যে ইসলামী বীমার বা আধুনিক ইসলামী বীমা কোথায় সর্বপ্রথম এবং কত সালে এর আবির্ভাব ঘটে? তো আমরা সরাসরি উত্তর দিব, ইসলামী বা পৃথিবীতে প্রথম আধুনিক বীমা চালু হয় লন্ডনে, যেটা 1705 সালে এর যাত্রা শুরু হয়। এখন এখানে আমি বীমা সম্পর্কে জাস্ট এতটুকু তথ্য দিলাম, আর অতিরিক্ত যাচ্ছি না। তো আমরা বীমা শেষ করলাম, এখন চলে যাবো হুন্ডি। আসলে হুন্ডি কি? হুন্ডি বলতে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, যেমন পণ্য ক্রয় বিক্রয় বাবদ বা পণ্য ক্রয় বিক্রয় বাবদ অর্থের যে অঙ্গীকারপত্র, সেটাকে মূলত হুন্ডি হিসাবে আখ্যায়িত করা হয়। পণ্য ক্রয় বিক্রয় বাবদ যে অর্থের চুক্তি বা অর্থের যে একটি চুক্তি বা লেনদেন করা হয়, সেটাই মূলত হুন্ডি। আর এখানে বইয়ের ভাষায় ভিন্ন ধরনের আছে, যেটা হয়তো আপনাদের মাথায় থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপর বইয়ের ভাষায় আমি বলে দিচ্ছি যে হুন্ডি বলতে বোঝায় দূরবর্তী কোনো ব্যক্তির নিকট নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ লিপি। তো এত কঠিন না করে আমরা সোজা সাতটা যেটা উত্তর, সেটা আমি বলে দিচ্ছি যে পণ্য ক্রয় বিক্রয় বাবদ অর্থের যে অঙ্গীকার বা অর্থের যে অঙ্গীকারপত্র, সেটাকে মূলত হুন্ডি হিসাবে আখ্যায়িত করা হয়। পপি পপি হ্যাঁ আর আর মাত্র 10 মিনিট সময় আছে, শেষ হবে 10 মিনিটের হ্যাঁ মধ্যে। হ্যাঁ, আমার ক্লাসও শেষ। আচ্ছা, ওকে অলরেডি আমার ক্লাসের শেষের দিকে। ওকে ওকে তো ওকে। আমাদের এখানে দেখা গেছে আমাদের বীমা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আসছে। তাহলে ইসলামী তাকাফুল বা ইসলামী বীমা কাকে বলে, সেটা তার সংজ্ঞাটা আমরা এখন দিতে যাচ্ছি। যেমন ইসলামী তাকাফুল বলতে বোঝায় যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ও উদ্যোগে ইসলামের আলোকে ঝুঁকি মোকাবেলা করা, বা পারস্পরিক মানে সবাই সহযোগিতায় ভিত্তিতে যে উদ্যোগ গ্রহণ করা, ইসলামের আলোকে তার যে ঝুঁকিটা বহন করা হয়, সেটাই হলো ইসলামী তাকাফুল বা ইসলামী বীমা। তো আমাদের যে সপ্তম অধ্যায়, সেটা আমরা শেষ করতে যাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি অষ্টম অধ্যায়ে। অষ্টম নামাইলো অধ্যায়ে লবণটা আছে নামাইলো। যে রিবা, সুদ, মুনাফা ইত্যাদি। তো রিবার আরবি প্রতিশব্দ হলো সুদ, আর রিবার ইংরেজি শব্দ হলো ইন্টারেস্ট। এইরকম মধ্যে প্রশ্ন আসে যে রিবা শব্দের অর্থ কি? রিবা শব্দের অর্থ সুদ। এখানে অনেক বই আছে বৃদ্ধি পাওয়া, তো বৃদ্ধি আর সুদ একই কথা। তো আমরা যে কোনো একটাকে কাউন্ট করতে পারি। তো ইসলামী শরীয়তে বীমা কত প্রকার, এটা আগেও পড়ছি আমরা, তো এটা নিয়ে আলোচনা করতে পারি না। এখন একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিবা আল ফদল কি? রিবা আল ফদল হলো, আমার মনের ভাষায় আমি বলে দিচ্ছি যে সমজাতীয় কোনো পণ্য হাতে হাতে দেওয়ার ফলে যে অতিরিক্ত অংশ নেওয়া হয়, সেটাকে রিবা আল ফদল বলা হয়। বইয়ের ভাষায় অনেক লম্বা সংজ্ঞা, তো আমি আমার মনের ভাষা থেকে আমি বলে দিচ্ছি যে সমজাতীয় কোনো পণ্য হাতে হাতে নেওয়ার ফলে যে অতিরিক্ত নেওয়া হয়, যে পণ্য বা অর্থ অতিরিক্ত নেওয়া হয়, সেটাকে রিবা আল ফদল বলা হয়। তো আর এখানে দেখা গেছে যে রিবার সংস্কৃত প্রতিশব্দ কি, বা সংস্কৃত প্রতিশব্দ হলো ফুসাদ। রিবার সংস্কৃত প্রতিশব্দ হলো ফুসাদ। এখন আমরা রিবা পড়লাম, এখন রইল আমাদের কি সুদ পড়লাম, এখন পড়লাম আমাদের মুনাফা। মুনাফা শব্দের অর্থ কি? মুনাফা শব্দের অর্থ কি? লাভ। মুনাফা শব্দের অর্থ কি? লাভ, নট সুদ। এটাকে লাভ হিসাবে আখ্যায়িত করা হয়। মুনাফার বিপরীত শব্দ হলো লোকসান। মুনাফা মূলত কত প্রকার?
মুনাফা মূলত দুই প্রকার। মুনাফা মূলত দুই প্রকার, যেমন নিট মুনাফা এবং মোট মুনাফা। মুনাফা যদি বলে কত প্রকার, তাহলে আমরা সরাসরি উত্তর দেব মোট মুনাফা এবং নিট মুনাফা। আর আমরা এখন আমাদের ওই অধ্যায় শেষ করলাম, অষ্টম অধ্যায় শেষ করলাম, আমরা নবম অধ্যায়ে চলে গেলাম। নবম অধ্যায়ে রয়েছে মুদ্রা ব্যবস্থা পদ্ধতি এবং টাকশাল ও নগরায়ন। তো এখান থেকে আমি এত কোয়েশ্চেন আমি মার্ক করিনি, কয়েকটা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করবো। আসলে মুদ্রা ব্যবস্থা কি, মুদ্রা বলতে কি বোঝায়? মুদ্রা বলতে বোঝায় মানে পণ্য ক্রয় বিক্রয়, বা মুদ্রা বলতে ক্রয় বিক্রয়ের বিনিময়ের মাধ্যমকে বোঝায়, বা কোনো কিছু ক্রয় বিক্রয় করার জন্য যে আমরা মাধ্যমটা ইউজ করি বা ব্যবহার করি, বা যার মাধ্যমে আমরা কোনো একটা পণ্য একজনের কাছ থেকে আরেকজনের আদান প্রদান করি, যার বিনিময়ে আমরা আদান প্রদান করি, সেটাকে মূলত মুদ্রা হিসাবে আখ্যায়িত করা হয়। মুদ্রার ইংরেজি প্রতিশব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুদ্রার ইংরেজি প্রতিশব্দ কারেন্সি। মুদ্রার ইংরেজি প্রতিশব্দ কারেন্সি। আমি বানানটা বলে দিচ্ছি। কারেন্সি বানানটা হলো CURRENCY, CURRENCY, কারেন্সি। আবার বলে দিচ্ছি, CURRENCY। আর আর মানে ডাবল আর, বর্তমানে ডাবল আর হিসাবে, মানে ডাবল বলতে কোনো কথা নেই, এই জন্য আমি আর আর বললাম। আর প্রথম মুদ্রা প্রবর্তন করা হয় মূলত সপ্তম শতাব্দীতে। প্রথম উমাইয়া খলিফা আরবি মুদ্রা প্রচলন করেন। আর স্বর্ণরূপ মুদ্রা প্রথম ব্যবহার করেন মূলত লিডীয় জাতি যারা আছে তারা। তাহলে আমরা মূলত মুদ্রা সম্পর্কে মোটামুটি ধারণা পাইছি। মুদ্রা সম্পর্কে এরকম কোয়েশ্চেনই করবে, তার থেকে বেশি কিছু করবে না। তো আমাদের আরেকটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, যে উমাইয়া খিলাফতের টাকশালের সংখ্যা কতগুলো ছিল? উমাইয়া খিলাফতের সময় টাকশালের সংখ্যা ছিল 135টি। আর সর্বপ্রথম টাকশাল কে প্রবর্তন করেন? উমাইয়া খলিফা আব্দুল মালিক সর্বপ্রথম তিনি টাকশাল চালু করেন। তো আমরা এখানে আরেকটি যে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়ে গেছে, সেটা হলো নগরায়ন। আসলে নগরায়ন কি? নগরায়ন সম্পর্কে আমাদের ধারণা আছে। অনেকে বলতে নগরায়ন বলতে মানে গ্রাম কে মানে নগর বলে, আসলে কিন্তু না, নগরায়ন বলতে গ্রামকে মেন করা হয় না। নগরায়ন বলতে মূলত বোঝানো হয় যে সাধারণত মানে গ্রাম থেকে শহর, গ্রাম থেকে একটি অন্য গ্রামীণ যে একটা আমাদের যে অস্বাস্থ্যকর পরিবেশ, বা গ্রামীণ যে একটা আমাদের যে ওল্ড বা সনাতন পদ্ধতি, সে পদ্ধতির উত্তরণ ঘটিয়ে যে আমরা নতুন পদ্ধতিতে নিজেদেরকে সাজিয়ে তোলার জন্য যে ব্যবস্থা গড়ে তুলি, বা যে জীবন ব্যবস্থা গড়ে তুলি, সেটাকে মূলত নগরায়ন বলা হয়, যেটা আমার মনের ভাষায় বললাম। আর আমাদের বইয়ের ভাষায় অন্যভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। মূলত গ্রামীণ জীবন ব্যবস্থা হতে শহর জীবন ব্যবস্থায় ছিল ওটা নগরায়ন। তো আমরা নগরায়ন সম্পর্কে ধারণা পাইছি, কারণ নগরায়ন হতে হলে লাগবে একটা উন্নয়নের ছোঁয়া, যেমন রাস্তাঘাট, বিদ্যালয়, একটা বাসস্থান সুন্দর, যেখানে নির্দিষ্ট সংখ্যক মানুষ বসবাস করবে এবং নির্দিষ্ট পরিমাণ মানুষের মধ্যে একটা শালীনতা এবং সভ্যতার ভাব থাকবে, সেটাই নগরায়ন বৈশিষ্ট্য। তো আপনারা হয়তো বুঝতে পারছেন। আর এখানে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু আমাদের টাইমটা একদম শর্ট। তো ধন্যবাদ সকলকে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, যদি সময় থাকে। নাজমুল শুনতে পাচ্ছেন? নাজমুল, আপনার মাইক্রোফোন অন করেন। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর 4 মিনিট সময় আছে। না, আমার কোনো প্রশ্ন নেই। খুব ভালো, উনি খুব ভালো ক্লাস নিয়েছেন, আর ওনাকে ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। ধন্যবাদ। ওনার ক্লাস খুবই ভালো লেগেছে। আশা করি সবারই ক্লাস কি ভালো লেগেছে, এবং আগামী ক্লাস কে নেবে এই বিষয়টি যদি আপনি আলোচনা করতেন। আচ্ছা, ওই বিষয়ে আমরা আলোচনা করতেছি, আমরা আরেকটা লিংক দিতেছি ওইখানে। আর এখন কারো যদি আমাদের এখন যারা জয়েন আছি, কারোর পক্ষে থেকে কোনো প্রশ্ন থাকলে পপিকে করতে পারেন। যদি প্রশ্ন থাকে আপনার মাইক্রোফোন অন করেন, প্রশ্নগুলো করতে পারেন। শাহাদাত দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকের বিষয়টা হচ্ছে, আমি প্রায় সময় খেয়াল করি আমাদের যে মেসেঞ্জার যে গ্রুপটা রয়েছে, এই সময় এই গ্রুপটাই, হ্যাঁ আমরা সবাই বন্ধু, আড্ডা হবে, কি হবে, কিন্তু এখন যেহেতু গুরুত্বপূর্ণ সেশন চলছে, সেহেতু এই গ্রুপে অনেকে দেখি লাইক মারে বা ই করে, এই জন্য গুরুত্বপূর্ণ মেসেজ গুলো অনেক পরে চলে যায়। যার জন্য হয়তো আমিও ওই দিন কিছু ক্লাস গুলা অনলাইনে বা যে আজকের ইউটিউব চ্যানেল থেকে করার জন্য খুঁজছি, কিন্তু মেসেজ গুলো অনেক উপরে হয়ে যাওয়ায় আমার সমস্যা হয়েছিল। পরে আমি আজকের গিয়ে ইনবক্সে নোট দিয়েছিলাম যে বন্ধু আমার একটু লিঙ্ক গুলো আমার একটু ইনবক্সে দিয়ে রাখো। আমি ব্যস্ততার জন্য রাত্রে আমি ক্লাস গুলো শুনি। তো এই বিষয়ে সবাই খেয়াল রাখ, যেন আমাদের মেসেঞ্জার গ্রুপে অযথা বা আপাতত তেমন কথা না বলে
হ্যাঁ সাদ্দাত সত্যভাবে হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে অনেকেই বাজে কথা, বিভিন্ন ধরনের এই উস্কানিমূলক সেই কথাগুলো বলে থাকেন। আমি সবাইকে অনুরোধ করবো যে এরকম কথা যাতে না বলেন, কারণ যেহেতু এখানে ছেলে মেয়ে উভয়ই এই গ্রুপের সাথে সংযুক্ত রয়েছে, ঠিক আছে। যদি আমরা এরকম অশালীন কথাবার্তা বলি, সেটা আসলে শোভা বর্ধন হয় না। নাজমুল। আমরা সবাই চাইবো যাতে করে ভালো কথা লেখার জন্য, তথ্য নির্ভর কথা লেখার জন্য। নাজমুল। আর যদি মজা করতে চাই সেটাও যাতে করে লিমিটের মধ্যে থেকে করার চেষ্টা করি। নাজমুল এর শাহাদাত একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, ও তো এটা আমাদের লিমিটটা শেষ হয়ে গেছে, আমরা আরেকটা লিঙ্ক দিতেছি, ওটাতে জয়েন এই বিষয়ে একটু কথা বলি। এটা নিয়ে আমি ওই দিনের গ্রুপের মধ্যে লিখছিলাম, তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আর এটা আমরা ক্লোজ করতেছি, আমি আরেকটা লিঙ্ক দিতেছি, ওটাতে জয়েন হো। হ্যাঁ।